বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, যার নাম নদী পারাপার। তো আজকে আমাদের চলতেছে লেকচার নাম্বার 7। এর আগে যে লেকচারগুলো কমপ্লিট করেছি আমরা, সেগুলো বিশেষ করে নদী পারাপারের লেকচারটা ভালোভাবে বুঝতে হলে লেকচার নাম্বার 6-এর কোনো বিকল্প নাই। তো লেকচার নাম্বার 6টা যদি কেউ মিস করে থাকো, ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবে। আর সবচেয়ে বেটার হয় যদি টোটাল প্লে লিস্টটা কভার করে ফেলো। তাহলে এখন আমরা পড়ব নদী পারাপার। দেখুন, নদী পারাপারের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এর কন্ডিশনগুলো আমাকে আগে বুঝতে হবে। তো আমরা নদী আসলে কিভাবে পার হতে পারি, নদী পারাপারের যে সিস্টেম, নদী পারাপার বানানটা বয়সনেরও হবে না ডয়সনেরও হবে, কনফিউজড আছি। যাই হোক, এখন আমার লেখার মধ্যে যা চলে আসছে আমরা তাই লিখছি। এটা বানানটা ভুল হলেও গ্রাহ্য করিও না। তো নদী পারাপারের আমাদের সিস্টেম হলো দুইটা, বা টেকনিক হলো দুইটা। তোমরা আবার এরকম মনে করিও না যে সাঁতরায় নদী পার হওয়া, নৌকা দিয়ে নদী পার হওয়া, এরকম না। আমরা আসলে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, একটাকে বলা হয় ন্যূনতম দূরত্বের কন্ডিশন, ন্যূনতম দূরত্বে নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার। আরেকটাকে বলা হয় ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে নদী পার। তো তোমাদের মনে হতে পারে যে দূরত্বটা যদি ন্যূনতম হয়, সময় তো ন্যূনতম লাগবেই, কিন্তু আসলে ধারণাটা ওইরকম না। আমরা যখন ভেতরের দিকে ঢুকে যাব বা আলোচনাটা করতে থাকবো, তখন তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে আশা করি। তো ফার্স্টে আমরা আলোচনা করব ন্যূনতম দূরত্ব নিয়ে। তো আমরা যদি ন্যূনতম দূরত্বে নদীটা পার হতে চাই, ন্যূনতম দূরত্বের জন্য আমাদেরকে বুঝতে হবে যে ন্যূনতম দূরত্বটা আসলে কী। একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম এটা হলো আমাদের যে কোনো দুটা সরল রেখা, বা যে কোনো একটা বিন্দু থেকে অপর একটা যে কোনো সরলরেখা। তো দেখো, তো এইখান থেকে যদি আমি এইখানে এই রেখার উপর অসংখ্য রেখা টানি, তাহলে এর মধ্যে কোন রেখাটা সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ সবচেয়ে ছোটো রেখা কোনটা? অবশ্যই এই যে এটা। কারণ আমরা হয়তো 9-10-এ একটা এরকম উপপাদ্যও পড়ছি যে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা সরলরেখার উপর যতগুলো রেখা টানা যাবে, তার মধ্যে লম্ব দূরত্বটাই হচ্ছে মিনিমাম দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বটাই হচ্ছে মিনিমাম দূরত্ব। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। তাহলে এখন আমরা নদী পাড়ে যদি চলে আসি, ধরে নিলাম এটা হলো আমাদের সেই নদী, আমরা যেটা পার হতে যাচ্ছি। তো নদী যেহেতু, নদীতে কিন্তু অবশ্যই স্রোত থাকবে, এইদিকে একটু সতর্ক থাকিও। ধরে নিলাম স্রোতের বেগ হলো ইউ। তো আমি এই পাশে দাঁড়াই আছি কোনো একটা ব্যক্তি যে নদীটা পার হবে, এই বিন্দুটার নাম দিলাম আমি এ, আর ঠিক সোজা অপর পাড়ের একটা যে বিন্দু, সেই বিন্দুটার নাম দিলাম আমি বি। এখন একটু খেয়াল করে দেখো, তোমার টার্গেট হচ্ছে ন্যূনতম দূরত্বে নদীটা পার হওয়া, অর্থাৎ তোমাকে এ থেকে বি বিন্দুতে পার হয়ে যাইতে হবে। যদি তুমি এ থেকে বিতে পার হয়ে যেতে চাও, যেহেতু নদীতে স্রোত আছে, তুমি যদি সোজা সাঁতরায় হোক বা নৌকা দিয়ে হোক, তুমি যদি সোজা এ থেকে বি বরাবর রওনা দাও, তুমি কি বি বিন্দুতে যেতে পারবে? পারবে না। তুমি যাইতে যাবে, কিন্তু স্রোত তোমাকে একটিভাবে ধাক্কাবে। তাহলে দেখা যাবে হয়তো তুমি এদিকে কোনো একটা বিন্দুতে চলে আসছো। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি আগে থেকে যদি এরকমভাবে একটু বাঁকাভাবে রওনা দাও, তাহলে তুমি যাচ্ছ, স্রোত তোমাকে ধাক্কাচ্ছে, ধাক্কাইতে ধাক্কাইতে হয়তো তোমাকে এরকম সোজা করে দেবে, অর্থাৎ তুমি বি বিন্দুতে চলে যেতে পারবে। তো আমাদের আসলে এই কনসেপ্টটাকে কাজে লাগাইতে হবে। তো আমরা ধরে নিলাম আমাকে এই বরাবর রওনা দিতে হবে। তাহলে আমি এই বরাবর রওনা দেবো ভি বেগে। তাহলে এই যে ইউ, এটা হলো আমাদের স্রোতের বেগ, এটা একটা ভেক্টর রাশি। ভি, এটা হলো সাঁতারুর বেগ, এটাও একটা ভেক্টর রাশি। যদি কেউ সাঁতরায় পার হয় তাহলে সাঁতারুর বেগ, যদি মাঝি পার হয় নৌকার বেগ বা মাঝির বেগ, যাই বলি। ধরে নিলাম এই দুটোর মধ্যবর্তী কোণের মান আলফা। আমরা যেটা জানি সেটাই ব্যবহার করতেছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান আলফা। তাহলে এখন একটু সতর্কভাবে খেয়াল করো, এখন আমরা কি করতে চাচ্ছি। তাহলে আমি কিন্তু বিবিন্দুতে যাওয়ার জন্য স্রোতের সাথে আলফা কোণে রওনা দিছি। তো এখান থেকে আমাকে আসলে যেটা বের করতে হয় সেটা হলো এই আলফার মান। প্রশ্নে আমাকে বলা থাকে, আমি যদি সোজা অপর পারে যেতে চাই আমাকে কী ব্যবস্থা নিতে হবে। তো আমাদের উত্তরটা সেই রকম, স্রোতের সাথে আলফা কোণে যাইতে হবে, এটা আমাদের বলে দিতে হয়। এই আলফার মানটি আমাকে বের করতে হয়। তো এটা আমরা আসলে কীভাবে বের করব? আমরা দেখি এই যে বি ভেক্টর, এটা কিন্তু একটু অ্যাঙ্গুলারভাবে কাজ করতেছে, যে আলফা কোণে। ইউ কাজ করতেছে সোজা, কিন্তু ভিটা কাজ করতেছে একটু অ্যাঙ্গেলে। তাহলে আমরা জানি একটা ভেক্টর এরকম অ্যাঙ্গুলারভাবে কাজ করলে তাকে দুটো অংশে ভাগ করে ফেলা যায়। তো আমরা তাকে দুটো অংশে ভাগ করে ফেললাম, একটাই বরাবর, একটাই বরাবর। তাহলে কোনটা উৎপন্ন করছে আমাদের এক্স অক্ষের সাথে, এই তলের সাথে, তাহলে এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ। তাহলে এর মান আসবে ভি কস আলফা। এটা আমাদের উলম্ব উপাংশ, এর মান আসবে ভি সাইন আলফা। আশা করি এটা বুঝতে পারছো। ভেক্টর বিভাজন জাস্ট আগের লেকচারটা দেখে আসলে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এখন দেখো, এখন কিন্তু আমাদের মূল ভেক্টরটা আর থাকবে না, কারণ এটাকে আমরা দুটো অংশে ভাগ করে ফেলছি। এখন যদি আমরা এ বিন্দুর দিকে খেয়াল করি, এ বিন্দুতে ডান দিকে একটা ভেক্টর কাজ করতেছে বা বেগ কাজ করতেছে ইউ, বাম দিকে একটা বেগ কাজ করতেছে ভি কস আলফা, আর উপরের দিকে বি বিন্দু বরাবর আমি যেখানে যাব সেই বরাবর একটা বেগ কাজ করতেছে ভি সাইন আলফা। এখন কিন্তু আমাদের আর স্রোতের বেগ বিবেচনায় আনার দরকার হবে না, যেহেতু আমরা এইটাকে ভাগ করেই বা স্রোতের বেগের জন্য এইরকম বাঁকাভাবে রওনা দিছি। তো এখন যদি একটু খেয়াল করি, আমাদের বি বিন্দুতে যাওয়ার জন্য প্রয়োজনীয় বেগ হচ্ছে ভি সাইন আলফা। তাহলে যে ভি কস আলফা বা ইউ, এদেরকে আমার কোনো দরকার আছে? দরকার নাই। আর এই বিন্দুতে যদি একই সাথে তিনটা বেগ কাজ করে, তাহলে তার জন্য যাতায়াত করা একটু কষ্টকর হয়ে যাবে। যে বেগের মান বেশি সে সেই দিকে যেতে চেষ্টা করবে, বা তার সাথে একটা লব্ধি অ্যাঙ্গেল উৎপন্ন করে যেই দিকে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে সেই দিকে যেতে যাবে। তো সেই জন্য আমরা যেটা করব, যে ইউ এর সাথে এই ভি কস আলফাটাকে এমনভাবে উৎপন্ন করতে হবে, এই আলফার মানের উপর ডিপেন্ড করে অবশ্যই, ভি কস আলফাটাকে এমনভাবে উৎপন্ন করতে হবে যাতে এই ইউ এর মানকে এই ভি কস আলফা নেগলেক্ট করে দিতে পারে। সাপোজ আমি তোমাদের একটু উদাহরণ হিসেবে বলি, ধরে নিলাম ইউ এর মান 5, তাহলে ভি এর মান অবশ্যই 5-এর চেয়ে বেশি হইতে হবে, কিন্তু ভি এর মান অবশ্যই আমি ধরে নিলাম 7, তাহলে সাপোজ, তাহলে আমি ভি এর মান ধরে নিলাম 7। এখানে একটা কথা মাথায় রাখবা, যদি কখনও ইউ এর চাইতে ভি এর মান কম হয়, তাহলে কিন্তু তার পক্ষে নদী পার হওয়া সম্ভব না। অবশ্যই ভি এর মান ইউ এর চাইতে বেশি হইতে হবে। আচ্ছা, ধরে নিলাম আমরা বেশি, আর কত ধরে নিলাম 7, 2 বেশি জাস্ট। তাহলে এই ভি কস আলফার মান আমাকে 5 বানাইতে হবে। তাহলে অবশিষ্ট বেগ থাকবে কত? 2। এই 2 বেগ নিয়ে সে নদী পার হইতে পারবে সোজাপর বরাবর। তাহলে এই দিকে 5 বেগ কাজ করতেছে, এই দিকে 5 বেগ কাজ করতেছে, তাহলে এই দুটোর লব্ধি কত? 0। একই বেগে দুইজন বিপরীত দিকে টানাটানি করতেছে। ওই যে আমাদের রশি টানাটানি খেলা যেরকম, এদিক থেকে একদল টানতেছে, এদিক থেকে একদল টানতেছে, তাহলে এদিকে বলের মানও 5, এদিকে বলের মানও 5, তাহলে কি তার কোনো স্মরণ হবে? হবে না। তাহলে আমরা বলতে পারবো ভি কস আলফা আর ইউ এদের লব্ধির মানটা হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা এই কন্ডিশন থেকেই কাজ করব। আমাদের কন্ডিশনটা কি আসলো? যে ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুইটার মান আমাদের লব্ধি মান আসবে 0। তাহলে এই যে আমরা একটা কন্ডিশন লিখলাম, এইটাই আমাদের ফর্মুলা হয়ে গেল। কীভাবে ফর্মুলা? দেখো, আমরা টার্গেট করছিলাম কি আলফার মানটা বের করব। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো না, ভি কস আলফা সমান মাইনাস ইউ। তাহলে এখান থেকে যদি আমরা কস আলফার মানটা রাখতে চাই, তাহলে কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি। আর যেহেতু আমাদের টার্গেট ভ্যালু আলফা, তাহলে আমাদের চলে আসবে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এই যে আমরা একটা আলফার মান বের করার কন্ডিশন লিখলাম, এখানে এই ইউটা হচ্ছে স্রোতের বেগ, এই ভিটা হচ্ছে সাঁতারের বেগ। যদি আমরা স্রোতের বেগ আর সাঁতারের বেগ জানি, তাহলে কিন্তু আমরা আলফার মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখন চলে আসি আমরা পরবর্তী কন্ডিশনে। আমরা ধরে নিলাম আমাদের যে নদীটা পার হইতে হবে সেই নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে এখন দেখো এই নদীটা পার হইতে কী পরিমাণ সময় লাগে। তাহলে নদী পার হওয়ার জন্য সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময়, যে নদীটা আমি যে পার হব এর জন্য আমার কী পরিমাণ সময় লাগবে। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে এইখানে কিন্তু আমাদের বেগ টেক সব আমরা নেগলেক্ট করে দিয়েছি, এটা সব বাদ, জাস্ট একমাত্র বেগ কাজ করতেছে এখন ভি সাইন আলফা বি বরাবর। তাহলে এখানে যেহেতু একটা বেগ কাজ করতেছে আর কোনো কিছুই নাই, তার মানে সেইখানে অবশ্যই সমবেগে যাবে। আমাদের সমবেগের একটা ফর্মুলা আছে গতির অধ্যায়ে, এস ইকুয়াল টু ভিটি। তো আমরা হয়তো এটা জেনে থাকবে, আর না জেনে থাকলেও আমরা যখন গতির অধ্যায়টা পড়বো তখন আরও একটু ক্লিয়ার হবে। আমি একটু বলে দিচ্ছি, এই এসটা হচ্ছে আমাদের স্মরণ, ভিটা হচ্ছে আমাদের বেগ, টিটা হচ্ছে আমাদের টাইম। যদি কোনো বস্তু সমবেগে যাতায়াত করে, তাহলে সে কত সময়ে কতটুকু দূরত্ব যাবে সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারি। তাহলে এইখানে আমাদের বেগের মান ভি সাইন আলফা, স্মরণের মান হচ্ছে ডি, তাহলে টি এর মান আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এসের জায়গায় লিখতে পারবো ডি, ভি এর জায়গায় লিখতে পারবো ভি সাইন আলফা, আর টিটা তো আমরা বেরই করবো, তাহলে টিটা রাখলাম। তাহলে অর্থাৎ আমাদের টি চলে আসবে ডি বাই ভি সাইন আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের কোনো একটা নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের মান। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে বা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি চলে যাই ন্যূনতম সময়ের কন্ডিশনে, তাহলে দেখি বিষয়টা কী আসে। আমরা এখন চলে যাচ্ছি ন্যূনতম সময়ের জন্য, ন্যূনতম সময়ে নদী পার। তাহলে আমরা যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই, তাহলে আসলে কী আসে দেখো, এই যে টি সমান ডি বাই ভি সাইন আলফা, আমরা আগের যে নদী ছিল সেই নদীটাই পার হব, বেগ যা ছিল তাই দিয়ে পার হব। জাস্ট এখন আমরা আলফার মানটা ভেরিয়েবল বা আলফার মানটা আমরা পরিবর্তন করতে পারি। আমি এদিকে রওনা না দিয়ে এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি। আলফার উপর ডিপেন্ড করে আমার সময়টা কমবে। তাহলে দেখে এটা কীভাবে কমতে পারে। তো
তোমরা যদি এইখানে একটু খেয়াল করো, দেখো আমরা যেহেতু সবগুলো কনস্ট্যান্ট জাস্ট আলফার উপর ডিপেন্ড করে, তাহলে এইখানে সাইন আলফাটা টি এর সাথে সমানুপাতিক আকারে আছে না ব্যস্তানুপাতিক আকারে আছে? অবশ্যই ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক আসলে কি, এটা তো আশা করি জানো। আর না জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নেই, ইনশাল্লাহ জেনে যাবে। তো যেহেতু সাইন আলফা ব্যস্তানুপাতিক আকারে আছে, তাহলে আমি যদি টি এর মান কমাইতে চাই, যেহেতু আমার টার্গেট ন্যূনতম সময়, তাহলে আমি টি এর মান যদি কমাইতে চাই, সাইন আলফার মান বাড়াইতে হবে। আর আমরা জানি সাইন আলফা এবং কস আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। এটা আমি ইতিপূর্বেও একবার নক দিয়েছি তোমাদের বা বলেছিলাম। তাহলে আমাকে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা ব্যবহার করতে হবে। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে যদি সাইন আলফার মান আমি 1 বসাই, তাহলে আমরা পাই যাব টি মিনিমাম সমান d/v, কারণ সাইন আলফার মান তো 1। তাহলে এটা হলো আমাদের টি মিনিমাম। চিত্রটা এখনও ক্লিয়ার হলো না তো? তো চিত্র ক্লিয়ার করার জন্য আমরা আসলে কী করছি এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে সাইন আলফার মান বসাইছি কত? 1। তাহলে এখান থেকে আমরা আলফা সমানকে লিখতে পারবো সাইন ইনভার্স 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা আলফার মানটা পাই যাব 90 ডিগ্রি। এই তো চিত্র ক্লিয়ার হয়ে গেল। আলফাটা যেন কী ছিল? স্রোত এবং সাঁতারের মধ্যে কোণ। তাহলে এই ছিল আমাদের নদী, এই ছিল স্রোতের বেগ, এই ছিল আমাদের এ বিন্দু, এই বরাবর ছিল বি বিন্দু। তাহলে এখন সে আলফাটা হচ্ছে, আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, স্রোতের বেগ এবং সাঁতারের বেগের মাঝখানের কোণ। তাহলে এখন সাঁতারের বেগ তো এটাই, স্রোতের বেগ তো এটাই। তাহলে সাঁতারের বেগটা হইতে হবে এই বরাবর, অর্থাৎ ভিটা কাজ করবে এখন এই বরাবর 90 ডিগ্রি বরাবর। এখন আলফাটা আমরা জানি, ন্যূনতম দূরত্বের জন্য আমরা আলফা নিয়েই কাজ করতাম, কিন্তু ন্যূনতম সময় আসলে আলফাটা আমরা ডিফল্টভাবে জানি। তো আগের মতো সমস্যা এখনও থাকবে। সে রওনা দিয়েছে বি বরাবর, স্রোতটাকে ধাক্কাবে। তো ধাক্কালে দেখা যাবে যে সে এরকম একটা বিন্দুতে যেয়ে পৌঁছাবে। তাহলে সে কিন্তু বি বরাবর রওনা দিয়েছে, গিয়ে পৌঁছাইছে সি বিন্দুতে। আচ্ছা, তোমরাই বলো এ থেকে বি এর দূরত্ব কি ছোট না এ থেকে সি এর দূরত্ব ছোট? নিঃসন্দেহে এ থেকে বি এর দূরত্ব ছোট, কিন্তু সময় লাগবে কম আমার এ থেকে সি বরাবরই। অর্থাৎ সে দূরত্ব বেশি অতিক্রম করলেও সময় কিন্তু আমার কম লাগতেছে। তাহলে ন্যূনতম দূরত্ব হলেই ন্যূনতম যে সময় না, এটা অন্তত ক্লিয়ার হয়ে গেছে তোমাদের অলরেডি। তাহলে এখন এটা তো আমাদের একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। তাহলে এটা যদি একটা সামান্তরিক বিবেচনা করি, তাহলে এটা তো লব্ধির মান। তো লব্ধির মান তো তোমরা নর্মালি বের করতেই পারো। আমাদের নর্মাল যে সূত্র ছিল √p² + q² + 2pq cos আলফা, এটা দিয়ে বের করে ফেলতে পারবে কোনো সমস্যা ছাড়াই। আর এটার মান হচ্ছে ইউ, এটার মান ভি, এটা তো তোমরা জানোই। তাহলে লব্ধি বেগের মান কত এটা তোমরা পেয়ে গেলা। কিন্তু তোমাকে আসলে এই অঙ্কে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে এই বিসি এর দূরত্বটা কত। অর্থাৎ কেউ যদি সোজা অপর পার বরাবর রওনা দেয়, তাহলে সে অপর পারে কতটুকু দূরে যায় পৌঁছাবে, এটাই তোমাকে এখন বের করতে হবে। অর্থাৎ বিসি এর দূরত্বটা বের করতে হবে। তো বিসি এর দূরত্ব চাইলে তুমি ইজিলি বের করে ফেলতে পারো খুব সিম্পলভাবে। দেখো তো বিসি বরাবর বেগের মান কত, কার্যকর বেগের মান। বিসি বরাবর কোনো বেগ খুঁজে পাচ্ছ না, কোনো বেগ নাই? নিঃসন্দেহে আছে, কারণ এই যে এইখানে যে আমাদের বেগ ইউ, এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোত যে নদীর এ পার জুড়ে কাজ করবে এই পারে কাজ করবে না এমন তো না, স্রোত তো টোটাল নদী জুড়েই কাজ করবে, অর্থাৎ এই পারে বেগও ইউ। তাহলে এই বেগের মান আমরা জানি ইউ। আচ্ছা, যদি ন্যূনতম সময় হয় তাহলে সময়ের মান জানে কত, এটা আমাদের লেখাই আছে d/v। তাহলে এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে d/v, বেগের মান ইউ। তাহলে আমরা তো জানি এখানে সে সমবেগে চলতেছে। তাহলে আমরা আবার যদি সেই যে s = vt এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে এখন এইখানকার যেই দূরত্ব সেটা আমরা পাই যাবো। এই এসটাই হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসি সমান ভিটি। তাহলে ভি এর জায়গায় এখানে বেগের মান আসবে কত, ইউ প্লাস না গুণ টি। টি এর জায়গায় তো আমাদের আছে কত, টি মিনিমাম। তাহলে এখন যদি আমরা এটা লিখি, তাহলে ইউ আর টি মিনিমামের মান হচ্ছে d/v। তাহলে বিসির মান আমরা পাই যাব এই সমীকরণ থেকে। এখানে যদি আমরা মানগুলো প্রপারলি একটু ইউজ করতে পারি, তাহলে আমরা ভেক্টরের যে নদী পারাপারের যে অংশটা বা সে বিসিতে অপর দূরত্ব যে কতটুকু দূরে যেয়ে পৌঁছেছে, এটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তো এটা আরও একটু ইজিভাবেও বের করা যেতে পারে। এটা আমাদের ডাটা বা কীরকম মান আছে তার উপর ডিপেন্ড করে। সাপোজ তোমাকে ইউ এবং ভি এর মান দেওয়া আছে, তাহলে তো তোমরা এই যেহেতু আমরা একটা সামান্তরিক বিবেচনা করেই নিছি, এই থিটার মান তো তোমরা বের করে ফেলতে পারবা। এই সূত্র দিয়ে tan θ সমান কার সাথে গুণ উৎপন্ন করছে, ইউ। তাহলে ইউ প্লাস ভি cos আলফা, আর এখানে আসবে কি তাহলে ভি sin আলফা, এই ফর্মুলা দিয়ে। তো যখন তোমরা এই থিটার মানটা বের করে ফেলতে পারবে, তখন কিন্তু তুমি জাস্ট এই যে এই ত্রিভুজটা যদি বিবেচনা করো, সাপোজ এটা আমি যদি একটা নাম দিই ডি বিন্দু, তাহলে এ সি ডি,
তুমি যদি ত্রিভুজ এ সি ডি এর কথা একটু চিন্তা করো, তুমি তো এই কোণটা জানো, তোমার এই দূরত্বটা যদি বের করতে পারো এডি যদি বের করতে পারো, এই দূরত্বটা তো যা দেওয়াই আছে, এই যে নদীর প্রস্থ ডি, তাহলে আমাদের এখানকার কন্ডিশন কী আসবে দেখো তো, এই লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কি টেন থিটা, তাহলে টেরা লম্বা ভূত, এই হলো লম্বা, এই হলো ভূত, তাহলে এখান থেকে তুমি এডি এর যে মান এডিটা পেয়ে যাবে সিডি বাই টেন থিটা এই ফর্মুলার মাধ্যমে। তো তুমি যদি এটি পেয়ে যাও, দেখো তো আমাদের এ বি সি ডি আয়তক্ষেত্র, এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এডি সমান বিসি। তুমি যদি এডি বের করতে পারো তাহলে তোমার বাই ডিফল্ট বিসি বের হয়ে গেছে, এটা নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। তো এইভাবে সাধারণত আমরা নদী পারাপারের যে অঙ্কগুলো আছে এগুলো করে থাকি। তো আরও একটু কনসেপশন ক্লিয়ার হবে যদি আমরা ম্যাথমেটিক্যাল এই জিনিসগুলো যখন আলোচনা করব তখন। তো আমাদের নেক্সট আসতেছে ক্লাস, আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা শেষ করার পর ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে একটু ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করবে। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে, কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।